আমার শাশুড়ি নিজে আমাকে এমন এক কুখ্যাত নারীর বাড়িতে পাঠিয়েছিল যেন আমার স্বামী সেখানে আমাকে হাতে নাতে ধরে তালাক দিয়ে দেয়। কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক মিনিট পর যখন দেখলাম স্বামী আর শাশুড়ি দুজনে একসঙ্গে এসে দাঁড়িয়েছে, তখন আমি শুধু হেসেছিলাম। তারপর শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে এমন দুটো কথা বলেছিলাম যেটা শুনে মুহূর্তের মধ্যেই তার মুখের রং উড়ে গেল, আর পরক্ষণেই তিনি সবার সামনে মাটিতে লুটিয়ে পড়লেন। বিয়ের প্রথম দিন থেকে আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে আমার সবচেয়ে বড় শত্রু আমার নিজের শাশুড়ি। তিনি কোনোদিনই আমাকে মেনে নিতে পারেননি। আমার দিকে তাকালে তার চোখে মুখে এমন এক বিদ্বেষ ফুটে উঠত যেন আমি তার ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে এনেছি। আমি যতই সম্মান করি, যতই ভালো ব্যবহার করি, তার মন গলানোর মতো কিছুই যেন ছিল না। তবু আমি সবকিছু চুপচাপ সহ্য করতাম, কারণ আমার স্বামী রায়হান আমাকে খুব ভালোবাসতো। সে সবসময় আমার পাশে থাকতো। শাশুড়ি যখনই আমাকে নিয়ে কিছু বলতেন, রায়হান কখনোই অন্ধের মতো বিশ্বাস করতো না, বরং আমাকে আগলে রাখতো। আর এটাই হয়তো শাশুড়ির সহ্য হতো না। দিন যত গড়াতে লাগলো ততই বুঝলাম তিনি আমাকে এই সংসার থেকে সরিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। শুরুতে ছোটখাটো ঝগড়া লাগানোর চেষ্টা করতেন, কখনো রান্না নিয়ে, কখনো ঘরের কাজ নিয়ে, আবার কখনো এমন বিষয় নিয়ে অভিযোগ তুলতেন যার কোনো ভিত্তিই ছিল না। কিন্তু প্রতিবারই তার পরিকল্পনা ভেস্তে যেত। অবশেষে তিনি এমন এক পরিকল্পনা করলেন যেটা সফল হলে শুধু আমার সংসারই ভাঙতো না, আমার সম্মানও চিরদিনের জন্য শেষ হয়ে যেত। ধীরে ধীরে তিনি রায়হানের কানে কথা ঢোকাতে শুরু করলেন, বাবা, তোমার বউটাকে আমার সুবিধার মনে হয় না। দেখছি প্রায় বাড়ির বাইরে যায়, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কিছুই তো জানো না। মানুষকে চেনা এত সহজ না বাবা, সময় থাকতে খোঁজ খবর নাও। প্রথম দিকে রায়হান এইসব কথায় গুরুত্ব দিত না। সে হেসে বলতো, মা, ও আমার স্ত্রী, আমি ওকে বিশ্বাস করি। কিন্তু একই কথা প্রতিদিন প্রতি মুহূর্তে শুনতে শুনতে মানুষের মনেও তো সন্দেহ জন্মায়। আমি টের পাচ্ছিলাম রায়হান আগের মতো নেই। একদিন অফিস থেকে ফিরে সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, একটা কথা বলো তো, আমি অফিসে থাকলে তুমি কোথায় কোথায় যাও? প্রশ্নটা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। এমন প্রশ্ন রায়হান কোনোদিন করেনি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? তুমি তো জানোই মাঝে মাঝে মায়ের বাড়ি যাই, যাওয়ার আগে তোমাকে বলেই যাই, আর না হলে বাজার করি কিংবা আপুর বাসায় একটু যাই। হঠাৎ এমন প্রশ্ন কেন? সে আর কিছু বলল না, কিন্তু তার চোখের ভেতরের দ্বিধা আর সন্দেহ আমি স্পষ্ট দেখতে পেলাম। সেই রাতটা আমার খুব অস্বস্তিতে কেটেছিল। পরদিন সকাল, রায়হান অফিসে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর শাশুড়ি আমাকে খুব নরম গলায় ডাকলেন। তার এমন মিষ্টি ব্যবহার আমি আগে কখনো দেখিনি। আমার বুকটা ধক করে উঠল। ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, মা, একটা কাজ করে দিবি? আমি বললাম, কি কাজ? তিনি বললেন, পাশের এলাকায় যে রহিমা খালা থাকে, ওনার কাছ থেকে একটু মেহেদি এনে দে তো। শুনেছি খুব ভালো মেহেদি দেয়, আজকে হাতে দিতে ইচ্ছা করছে। নামটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই মহিলার নাম পুরো এলাকায় কুখ্যাত। তার বাড়িতে সারাক্ষণ অচেনা লোকের যাতায়াত। মানুষজন নানা রকম কথা বলে, কেউ সম্মানিত পরিবারের মেয়েদের সেখানে যেতে পর্যন্ত দেয় না। আমি অস্বস্তি নিয়ে বললাম, আম্মা, ওই বাড়িতে আমি যাব? মানুষ তো ভালো কথা বলে না ওনাকে নিয়ে। শাশুড়ির মুখের হাসি এক মুহূর্তেই মিলিয়ে গেল। রাগী গলায় বললেন, এত কথা বলতে হবে না, তোকে যা বলছি তাই কর। মেহেদি নিয়ে চলে আসবি। কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি শান্তভাবে বললাম, আচ্ছা, রায়হান বাসায় এলে ওকে জিজ্ঞেস করি, যদি বলে যায় তাহলে যাব। এই কথাতেই তিনি ক্ষেপে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আমি সকালে ওকে বলে নিয়েছি, ও রাজি আছে। এখন আর নতুন করে জিজ্ঞেস করার দরকার নেই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। কথাগুলো শুনে আমার মনে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হলো। মনে হচ্ছিল কোথাও একটা বড় ফাঁদ লুকিয়ে আছে। তবু কোনো ঝামেলা না বাড়িয়ে ওনা গায়ে জড়িয়ে বের হয়ে গেলাম। পুরো রাস্তা শুধু আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি শুধু আমাকে অপমান থেকে রক্ষা করো। কিছুক্ষণ পর সেই বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটা দেখে বুকের ভেতরটা আরো কেঁপে উঠল। দরজায় নক করতে একজন মহিলা দরজা খুললেন। আমি খুব আস্তে করে বললাম, খালা, আমার শাশুড়ি একটু মেহেদি আনতে পাঠিয়েছেন। আমি কথা শেষ করার আগেই তিনি আমার হাত শক্ত করে ধরে ভেতরে টেনে নিলেন। হাসতে হাসতে বললেন, আরে এসো মা, ভেতরে আগে বসো। আমি কিছু বুঝে ওঠার আগে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। চারদিকে তাকিয়ে আমার বুক হিম হয়ে গেল। ড্রয়িং রুমে কয়েকজন অচেনা পুরুষ বসে আছে। ঘরের পরিবেশটা অস্বাভাবিক। ভেতরে একটি কক্ষ থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে। মুহূর্তের মধ্যে আমার সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি বুঝে গেলাম আমাকে ইচ্ছা করে এখানে পাঠানো হয়েছে, আমার সম্মান নষ্ট করার জন্য, আমার সংসার ভেঙে দেওয়ার জন্য। আমি কাপা গলায় বললাম, আমি যাচ্ছি, আমার কিছু লাগবে না। দ্রুত দরজার দিকে এগোতেই ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল, আর দরজার ও পাশে দাঁড়িয়ে আছে রায়হান, আর তার ঠিক পেছনে আমার শাশুড়ি। রায়হান আমাকে ওই বাড়ির ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে যেন পাথর হয়ে গেল। তার চোখে বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা, রাগ আর হতাশা একসঙ্গে ফুটে উঠল। অন্যদিকে শাশুড়ির ঠোঁটে তৃপ্তির হাসি। তিনি অভিনয় করে বললেন, দেখলি বাবা, আমি তোকে মিথ্যে বলিনি, নিজের চোখে দেখলি তো কি সুন্দর জায়গায় আসে তোর বউ। আমার বুকের ভেতরে সব ভয় যেন মুহূর্তে শেষ হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, রায়হান, আল্লাহর কসম, আম্মাই আমাকে এখানে পাঠিয়েছেন, বলেছেন তোমার অনুমতি নিয়েই পাঠিয়েছেন। শাশুড়ি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, মিথ্যাবাদী, আমি তোকে পাঠাবো? নিজের দোষ ঢাকতে এখন আমার নামে অপবাদ দিচ্ছিস? রায়হান দাঁতে দাঁত চেপে বলল, আর কি বলবে তুমি?
তুমি? আমি তো নিজের চোখে দেখছি। আমি ওর দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে ঠোঁটে একটা হাসি ফুটলো, এমন একটা হাসি যেটা দেখে শাশুড়ির মুখের আত্মবিশ্বাস মুহূর্তে মিলিয়ে গেল। আমি খুব শান্ত স্বরে বললাম, ঠিকই বলেছ, আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি, কারণ আমি আম্মার জন্য একটা বিশেষ চমক নিয়ে এসেছিলাম। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, কি আজে বাজে কথা বলছিস? আমি ধীরে ধীরে তার সামনে এগিয়ে দাঁড়ালাম, তারপর খুব কাছে গিয়ে কানের পাশে মুখ নিয়ে ফিস ফিস করে মাত্র দুটো কথা বললাম। পরের মুহূর্তে তার মুখের সব রং উধাও হয়ে গেল, চোখ দুটো আতঙ্কে বড় হয়ে উঠল। মনে হলো তিনি যেন এমন কিছু শুনেছেন যা পৃথিবীর আর কেউ জানার কথা নয়। ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। আর তারপর হঠাৎ করে তার পুরো শরীর ঢলে পড়লো মাটিতে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।